এত বড় ডিসিশনটা ইন্ডিয়ান ক্রিকেট মানে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট নিতে পারবে কিনা এটা দেখার অপেক্ষায় রইলাম আর কি। আই স্টিল বিলিভ যে হি ইজ আ বেটার ক্যাপ্টেন দ্যান বিরাট কোহলি। জয়সার সঙ্গে রোহিত শর্মার কি কোয়েশন সেটাও একটা বড় রোল প্লে করবে। নমস্কার বিনোদনকে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইলে আবার স্বাগত জানাই। অনেক ধন্যবাদ পার্থ। প্রাকমালি শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট সিডনিতে। কি হতে পারে ভারতীয়, কেমন হতে পারে উইকেট, বা কি ভারতীয় দলের কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা, কি মনে হচ্ছে তোমার? সিডনিতে আমরা বরাবরই অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি ব্যাটিং সহায়ক উইকেট আমরা দেখেছি ইউজুয়ালি। ব্যাটিং এবং স্পিন। যদিও উইকেটে বাউন্স থাকবেই, হ্যাঁ, স্পিনাররা ইউজুয়ালি বেশি এফেক্টিভ হয় ডে 4 আর ফাইনাল ডেতে। তো এবারেও হয়তো সেরকমই হওয়ার সম্ভাবনা। আর ভারতীয় দল বলতে যেমন আগের 4টে ম্যাচেই মানে চারটে ম্যাচেই আমরা পরিবর্তন দেখেছি, মানে স্টেবল দল একবারও দেখতে পাইনি। তো হোপফুলি এই ম্যাচেও কিছু চেঞ্জ হবে। শুভমান গিল ফেরত আসে কিনা একটা আউটসাইড চান্স আছে শুভমান গিলের ফেরত আসার। কেউ বলছে যে আকাশদীপের জায়গায় শুভমান গিল আসবে, মানে একজন এক্সট্রা ব্যাটসম্যান আসবে, যেহেতু দুটো স্পেশালিস্ট পেসার, দুটো স্পেশালিস্ট আর নীতিশ রেড্ডি আছে। তাই একটা মহল মনে করছে যে এই 5 জনকে দিয়েই কাজ চালিয়ে নেওয়া উচিত। আবার আর এক মহল থেকে বলা হচ্ছে যে যদি উইকেটে বেশি ঘাস থাকে, মানে কম্পারেটিভলি গ্রাস কন্টেন্ট বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো অন্যরকম কম্বিনেশন হতে পারে, বা দেখা গেল যে চেঞ্জ হলোই না কিছু, সেম টিমই খেলে গেল। আচ্ছা, আবার আরেকটা খবরও ঘুরছে বাজারে, সেটা হলো ধ্রুব জুরেলের ফাইনাল 11-এ ফেরত আসা এবং ঋষভ পান্তের জায়গায়। তো এই এত বড় ডিসিশনটা ইন্ডিয়ান ক্রিকেট মানে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট নিতে পারবে কিনা এটা দেখার অপেক্ষায় রইলাম আর কি। আমি তোমাকে, যদিও আমরা বাঙালি বলে একটা জিনিস বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা মাঝে মধ্যে ভোট আসলে দেখা যায় যে কিছু রাজনৈতিক দল পরিবর্তন চাই বলে পরিবর্তন চাইপন্থী হয়ে পড়ে। তো তারা যেই দল এরকম পরিবর্তন চায়, তারা বোধহয় এই ভারতীয় দলের ম্যানেজমেন্টটাকে হায়ার করতেই পারে। সিরিজ শেষ হতে চললো, এখন একটা সঠিক কম্বিনেশন খুঁজে পেল না, পেল না। কি বলবো এটাকে? নীতিশরা, তুমি সরি নীতিশ বলছি, তোমার রেড্ডির কথা বলছো, তুমি তাতে তুমি সে ঠিক আছে, তুমি থার্ড সিমার হিসেবে খেলাও, সে ব্যাট হাতে ভালো পারফর্ম করেছে দলের জন্য পুরো সিরিজে। বোলার রেড্ডির কি ইম্প্যাক্ট রয়েছে সিরিজে? বোলারের খুব বেশি বল করার তো স্কোপটাও পাইনি। তো সেটাও তো ওর দোষ নয় ইনফ্যাক্ট। হ্যাঁ, তো এবার টিমের 2 নম্বর এবং 3 নম্বর পেসাররা যদি সেরকম কার্যকরী না হয়, তখন তো ব্যাপারটা একটু গোলমেলে হয়ে যায়। এটাই কি মানে প্রধান সমস্যা? মানে তোমার কি কোথাও সামহাও মনে হয় আজকে সিরিজের শেষ প্রান্তে এসে যখন বিক্রি এবং তৃতীয় সীমারের কাছ থেকে যতটা সহযোগিতা পাওয়ার প্রয়োজন পাওয়া যাচ্ছে না, মোহাম্মদ শামির না যেতে পারা বা না যাওয়া, যেটাই হয়ে থাকুক না কেন, সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে গেল সিরিজে? মোহাম্মদ শামি মানে মোহাম্মদ শামি যদি থাকতো, আমি ইনফ্যাক্ট একটু আগেও একটা ভিডিও দেখছিলাম ওর, এই বেঙ্গল মধ্যপ্রদেশ ম্যাচটা। আমার মানে জানি না এটা আমার কেন তখন স্ট্রাইক করেনি। আমার তো দেখে মনে হলো ওর আরো কিছু ওজন বেড়ে গেছে। হ্যাঁ, ওজন বেড়েছে।
ওজন বেড়েছে। তো এই মোহাম্মদ শামি অস্ট্রেলিয়াতে গিয়ে কতটা এফেক্টিভ হতো আমি জানি না। আমি তো এমনিও কম বুঝি একটু এসব। আচ্ছা। ক্রিকেটটাও ঠিক মতো বুঝি না। তো মানে তো মানে এই মোহাম্মদ শামি ওখানে গিয়ে কতটা এফেক্টিভ হতো আমি সিওর নই। কিন্তু আমি এটা মনে করি যে আ মুকেশ কুমারকে যদি একটা টেস্ট ম্যাচ ওখানে খেলানো হতো, সে হয়তো আ সে হয়তো মোহাম্মদ সিরাজের চেয়ে সে হয়তো খুব খারাপ করতো না, যেটা আমার মনে হয়। কিন্তু কোনো এক কারণে পেস হ্যাঁ, বলুন। হয়তো মুকেশ কুমারের খুব বেশি পেস নেই। সে হয়তো ১৪০ সে হিট করতে পারে না। কিন্তু মানে মিড 130s এ অ্যাকুরেসি মেইনটেইন করে এইসব কন্ডিশন আর এইসব পিচে মানে অস্ট্রেলিয়ান পিচে বল করে সাকসেসফুল হওয়ার ক্ষমতা কিন্তু তার যথেষ্ট আছে। সম্ভাবনা। এবং কিন্তু সে কোনো ইন্ডিয়া এই ম্যাচগুলো থেকে সে খারাপ বল করেনি। এক্সাক্টলি, কিন্তু সমস্যা হচ্ছে স্কট কোনো এক বোলারদের অজ্ঞাত কারণে এই নতুন টিম ম্যানেজমেন্ট আসার পর তো মুকেশ কুমার কোনো ফরম্যাটে দলেই জায়গা পায়নি। এক্সাক্টলি। সে একমাত্র জিম্বাবুয়ের সঙ্গে তাও ওই সেখানে লক্ষণ ছিল কোচ। সেখানে লক্ষণ কোচ ছিল, ভিভিএস লক্ষ্মণ কোচ ছিল। তখনও হ্যাঁ, গম্ভীর জয়েন করেনি। এক্সাক্টলি। এখন মানে এখন কারো যদি মুকেশের ওপর কোনো ব্যক্তিগত অপছন্দ থাকে তাহলে সেটা খুব আনফরচুনেট, এটাই বলতে হয়। এক্সাক্টলি। হ্যাঁ, কারণ আ তুমি স্কট বোল্যান্ডের বোলিং দেখো। স্কট বোল্যান্ড তো মানে সে তো ১৪৭-৪৮ কি মানে 150 কিলোমিটার প্লাসে সে বল করছে তা তো নয়। না। ১৩০ এর ঘরেই বল করে এবং সে যথেষ্ট সফল। হুম। তো আ মানে আমি স্কট বোল্যান্ড, মুকেশ কুমার কম্পেয়ার অ্যাড করছি না। করছে না। হ্যাঁ, হ্যাঁ। মুকেশ যে এই কন্ডিশনে সাকসেসফুল হতো না সেই গ্যারান্টিটা কি? এক্সাক্টলি, ইন্ডিয়া এই এক্সাক্টলি। ম্যাচেও না কিছু। উইকেট পেয়েছে। হুম। নিশ্চয়ই সরবে টেস্ট থেকে। সেটা রোহিত সেটা শর্মাই বলি। আচ্ছা, এই রোহিত শর্মার অবসর নিয়ে বিভিন্ন খবর বাজারে ঘুরছে। সেই জায়গাটা নিয়ে তোমার তোমার কি মনে হয়? ধরো সিডনি টেস্ট আ হারলো বা জিতলো বা ড্র করলো, যাই হোক না কেন, ধরো এখনো একটা ক্ষীণ সম্ভাবনা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া সিরিজের উপর রয়েছে যে ভারত ফাইনালে যাবে কি যাবে না। হুম। সেক্ষেত্রে এই সিডনি টেস্টের পরেই কি রোহিত শর্মা অবসর ঘোষণা করতে চলেছেন, নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে নিয়ে একেবারে ফ্রম অল ফরম্যাট অবসর ঘোষণা আসতে চলেছে? মানে তোমার কোনটা হয় বলে মনে হচ্ছে? দেখো যদি এই সিডনি টেস্ট যদি ভারত জেতে হুম। আর ওদিকে ধরো অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাতে গিয়ে ভালো ফল করল না, সিরিজ হেরে গেল ধরো। হ্যাঁ, তাহলে ভারত ফাইনালে। হ্যাঁ, এবার সেক্ষেত্রেই মানে আমার বক্তব্যটা হচ্ছে, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া আমার যেটা শ্রীলঙ্কা মনে সিরিজ, হয় ওরা কি ওয়েট করবে? কারণ যদি একটা ক্ষীণ সম্ভাবনাও থাকে, ভারতীয় বোর্ড কি এই ঝুঁকিটা নেবে যে একজন নতুন ক্যাপ্টেনের সঙ্গে ফাইনাল খেলতে পাঠাবে? মনে হয় আ আমার মনে হয় না। কারণ এক্ষেত্রে জয়সার সঙ্গে রোহিত শর্মার কি ইকুয়েশন সেটাও একটা বড় রোল প্লে করবে। জয়শা যতই আইসিসি চলে যাক, ও বিসিসিআই এর উপর কন্ট্রোল ছেড়ে দেবে এ তো হতে পারে না। ঠিক। হ্যাঁ? তো এবার আ সেই ক্ষেত্রে আমার মনে হয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা খেলে দিয়ে তারপর হয়তো কোনো ডিসিশন হতে পারে। রোহিত শর্মা নিতে পারে। অর্থাৎ তুমি বলছো যদি এরকম সিডনি ইনফেক্ট টেস্টের পর আমি দেখা যায় মানে যে আমি এরকম কয়েকদিন আগে ক্ষীণ এটাই সম্ভাবনা রয়েছে ভারত ফাইনালে উঠতে পারে, সেক্ষেত্রে অবসর ঘোষণাটা এখন নাও হতে পারে। আফটার চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে। এই সিডনি টেস্টের এই সিডনি টেস্টের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ আমি সেদিনই এক বোর্ড সূত্র থেকে খবর পেলাম যে আ বোর্ডের একটা মহল এখনো মনে করে যে মানে আ যে রোহিত should be allowed to quit on his own terms. অ্যাবসলিউটলি। এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আ রোহিত শর্মার অধিনায়কত্ব শুরু হয়েছে রাহুল দ্রাবিড় জামানায়। রাহুল দ্রাবিড় যখন কোচ। সেই ২০২২ সময় হ্যাঁ, এক্সাক্টলি ২০২১ এ হোমস এখানে, হ্যাঁ। আমি ২২ এর হোম স্ট্যাট সিরিজ। ইয়েস, আমি হুম, স্ট্যাট দেখছিলাম। সেখানে দেখা যাচ্ছে যে আ ২৪ টা টেস্ট রাহুল দ্রাবিড় করছিলেন।
সেই 24টা টেস্টের মধ্যে ভারত 14টা জিতেছে। অবভিয়াসলি সেখানে রোহিত শর্মাই ক্যাপ্টেন, একাদশটা ছাড়া, ইঞ্জুরি সংক্রান্ত কারণ ছাড়া। একদম একদম। এবার সেই লোকটাই শেষ 4 মাসে 9টা টেস্টে 5টা টেস্ট হারলো, বা 8টা টেস্টে সে ক্যাপ্টেন্সি করে, একটাই খেলেনি, 5টায় হারলো। তো তোমার কি মনে হচ্ছে, মানে রোহিত শর্মা কি ক্যাপ্টেন হিসেবে খারাপ, নাকি অন্য কোনো সমস্যা রয়েছে যে কারণে? কারণ ওখানে রাহুল দ্রাবিড়ের সঙ্গে রোহিত শর্মাই ক্যাপ্টেন ছিলেন, এই গত 4 মাসে রোহিত শর্মাই ক্যাপ্টেন। যে উইন পার্সেন্টেজটা 58 to 60% ছিল, সেইটা নেমে 30% চলে এসেছে, প্রায় অর্ধেক। তোমার কি মনে হয় রোহিত শর্মা এজ আ ক্যাপ্টেন হি ইজ নট গুড এনাফ, নাকি অন্য কোনো সমস্যা? আমার তো মনে হয় অন্য কোনো সমস্যা, কারণ রোহিত শর্মা নট গুড এনাফ, এটা জানি না। নট গুড এনাফ, আমার মানে আই স্টিল বিলিভ যে হি ইজ আ বেটার ক্যাপ্টেন দেন বিরাট কোহলি। ওকে। এটা আমি এখনো মনে করি, কারণ ইংল্যান্ডের সিরিজটাও মানে মানে ইংল্যান্ডের সঙ্গে হোম সিরিজেও মানে স্পেশালি রাজকোট টেস্টটা বা ওই ভাইজ্যাক টেস্টটা, যে জায়গা থেকে কিছু বোলিং চেঞ্জ, মানে মানে যখন মোমেন্টাম পুরোপুরি ইংল্যান্ডের দিকে, হ্যাঁ মানে ইংল্যান্ডের ওই ব্যাস বল অবসেশন না থাকলে মানে হয়তো বিরক্ত। ইন্ডিয়া 4-1 জেতে না, একদমই জেতে না। খুব বেশি হলে 3-2 বা 3-1 যাই হোক, ওরকম রেজাল্ট হওয়ার কথা। মানে কিছু ম্যাচে এই বেন ডাকেট, জরুর প্লাস অলি পপ, এরা মানে ওই ঋষভ পন্থ মতো শট খেলে আউট না হলে। একদম একদম একদম। এই ভাইজ্যাক প্লাস রাজকোট দুটো টেস্টেই তো সেটা একটা কারণ ছিল, কিন্তু মানে রোহিতের যে বোলিং চেঞ্জ গুলো সেগুলো কিন্তু খারাপ ছিল না, মানে মেনলি ভাইজ্যাক আর রাজকোট টেস্টটায়। রোহিত খারাপ অধিনায়ক এটা আমি ঠিক মানতে চাই না, মানে এটা আমি একটু মনে করি না আর কি। হ্যাঁ, এবার দেখো, এবার যে প্রবলেমটা আমার মনে হয় হচ্ছে যে কোচিং স্টাফে, কারণ যেটা একজন আমরা একদমই কোচিং স্টাফ সিলেকশনের প্রথম থেকে বলে এসেছি। এক্স্যাক্টলি, মানে টি-20 মাইন্ডসেটের একজন কোচ, হ্যাঁ সে মানে সে সরাসরি এসে মানে টেস্ট লেভেল, এই যে অ্যাডজাস্টমেন্টটা, তার তো একটু সময় লাগে। এবং যে মানে যে প্রবলেমটা ভারতের আরো বেশি হলো, যে প্রথম সিরিজ মানে গৌতম গম্ভীর অ্যাজ ইন্ডিয়া হেড কোচ, মানে টেস্ট মানে প্রথম টেস্ট সিরিজ যেটা, সেটাই একটা একটা মানে একটা অতি রদ্দি টিমের এগেনস্টে বাংলাদেশ। হ্যাঁ মানে একদম মানে একদম ডিক্লেয়ার্ড কোচ, মানে ডিক্লেয়ার্ড কোচ জাস্টার্স অফ ওয়ার্ল্ড ক্রিকেট বাংলাদেশ একটা। তো তাদের এগেনস্টে সহজে জিতে একটা ফলস ইমপ্রেশন তৈরি হয়ে গেছিল নিজেদের উপর। হ্যাঁ, তারপর তো কি হলো, আমরা সবাই দেখতে পাচ্ছি। নিউজিল্যান্ড সিরিজটা, ওটা তো পুরো মানে সে এক কথা রিপিট হয়ে যাচ্ছে, কিন্তু ওই সিরিজেও মানে ওই সিরিজটা তো ওই হোয়াইট মানসিকতা। ওয়াশ না হলে এত ঝামেলা হতো না। এক্স্যাক্টলি, এবং সেটাও ওই মানসিকতা। হ্যাঁ, টার্নিং ট্র্যাক না বানালে হয়তো সিরিজটা ভারতই জিততে পারতো হয়তো। হ্যাঁ, টার্নিং ট্র্যাক না বানালে, কিছু প্রয়োজনহীন শট না খেললে। এক্স্যাক্টলি, অপ্রয়োজনীয় মানে একদম মানে ওভার অ্যাগ্রেশন দেখাতে গিয়েই তো টিমটা ডুবলো। অনেক ধন্যবাদ সায়ক, আমাদেরকে অনেকটা সময় দেওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে, এই আশা। অনেক ধন্যবাদ পার্থ। কিছু